রাখবো পত্রিকার শিরোনামের দিকে এবং প্রথমেই নিয়ে নিচ্ছে যুগ সংখ্য। দেখে নিচ্ছে যুগ সংখ্যের আজকে প্রথম হেডলাইন্স কি রয়েছে। যতদূর চোখ যাচ্ছে যুগ সংখ্যা একেবারে প্রথম হেডলাইন্স রয়েছে মেরা বুথ সবচেয়ে মজবুত, অর্থাৎ আমাদের বুথ সব থেকে মজবুত। বুথ কর্মীদের এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে প্রথম হেডলাইন্সে কিন্তু সেটাই রয়েছে। নির্মলার হাতে আজ ভোটের সংকল্পপত্র উন্মোচন বিজেপির। বিস্তারিত পড়ে শোনাবো। ভোটের আগে অসমে বিজেপি কর্মীদের তাতাতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেরা বুথ সবচেয়ে মজবুত কর্মসূচির মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কর্মীদের ভার্চুয়াল পদ্ধতিতে সম্বোধন করেন এবং সেখানে বিজেপি সূত্রে বলা হয়েছে যে ভবিষ্যতে অসমের বিকাশের যাত্রাকে আরও ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে অংশ নেন। বিজেপির 6,348টি শক্তি কেন্দ্রের মধ্যে 4,500-র বেশি শক্তি কেন্দ্রের মোট 5 লক্ষের বেশি কর্মী সমবেত হয়। অন্যদিকে তামুলপুর কেন্দ্রে ধনেশ্বর বসুমতারি, রহা কেন্দ্রে ডিম্পি দাস, বোকাজান কেন্দ্রে দেবচান সিগনার, মাকুম কেন্দ্রের অর্জুন গোয়ালার সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাদের কাছ থেকে অনেক কিছু জানতেও চান। দলের মুখ্য কার্যালয়ের শতাধিক কর্মীর সঙ্গে বসে আলোচনা করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একাধিক বিষয় তুলে ধরেছেন এবং তিনি বারবার বলেছেন মেরা বুথ সবচেয়ে মজবুত, মানে তিনি বলেছেন আমার এই যে শিবির অর্থাৎ বিজেপি শিবির সব থেকে বেশি যে মজবুত, সেই বার্তা কিন্তু বারবার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্মলার হাতে ভোটের সংকল্পপত্র তুলে দিয়েছেন। এবার দ্বিতীয় যে হেডলাইন্স রয়েছে সেদিকে নজর রাখবো। জনসভা থেকে রোড শো, উজানে নির্বাচনী প্রচারে ঝড় মুখ্যমন্ত্রীর। সে ছবি কিন্তু আমরা দেখিয়েছি যেখানে একেবারে নির্বাচনী প্রচারে ঝড় উঠে এসেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন প্রচারকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখেছি। গুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে আক্রমণ কংগ্রেসকে। একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়ে শোনাবো সেখান থেকে কি বার্তা উঠে আসছে। একেবারেই সোমবার বিজেপির মিত্র জোটের সমর্থনে উজান অসমে ব্যাপক নির্বাচনী প্রচার চালালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার তিনি মাজুলি, নাওবৈচা, শিশিবরগাঁও এবং সদিয়া এই 4টি বিধানসভা কেন্দ্রে বিশাল বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করার পাশাপাশি তিনি কিন্তু ডিব্রুগড়ে একটি বিশাল রোড শো করেন এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই দিন এই রোড শোগুলোতে মাজুলিতে শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্র করার প্রতিশ্রুতি দেন হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে প্রার্থী ভুবন গামের সমর্থনে প্রচার চালিয়ে মুখ্যমন্ত্রী মাজুলিবাসীর জন্য উন্নয়নের এক নতুন রূপরেখা তুলে ধরেন। তিনি ঘোষণা করেন মাজুলি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়কে কেবল নামমাত্র নয় বরং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় এলে এই বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য 250 কোটি টাকা মজুত করা হবে। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রাজনীতি, অর্থনীতি এবং কম্পিউটারের মতো আধুনিক বিষয়ে পড়াশোনা করার সুবিধা থাকবে যাতে মাজুলি একটি এডুকেশনাল হাবে পরিণত হয়। মাজুলিতে একটি চিকিৎসা মহাবিদ্যালয়, 2000 আসনের প্রেক্ষাগৃহ এবং একটি প্ল্যানেটোরিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন কংগ্রেসের তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে আগের যে সরকার ছিল তার কাছে মাজুলির মতো ঐতিহ্যবাহী স্থানের চেয়ে বাংলাদেশে মিয়া বসতি প্রধান অঞ্চলের গুরুত্ব বেশি ছিল। অর্থাৎ কংগ্রেসের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে তারা কিন্তু নজর দেয়নি, তাদের কাছে নজর কাদের ছিল? বাংলাদেশের মিয়া পোষণ, অর্থাৎ যারা বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ভুক্ত তাদেরকে বেশি তোষণ পোষণ করে এসেছে কংগ্রেস। নাওবৈচা এবং শিশিবরগাঁও বিজেপি প্রার্থী জীবন গগৈর সমর্থনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন গত 5 বছরে 1,65,000 নিয়োগের পর নির্বাচনের পরবর্তী সময় আরও 2 লক্ষ। অর্থাৎ একাধিক বার্তা উঠে এলো মুখ্যমন্ত্রীর প্রচারে এবং সেখানে ঝড় দেখা গিয়েছে একেবারে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে। এই ছিল আমাদের দ্বিতীয় হেডলাইন্স। এবার তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো যেখানে রয়েছে অনুপ্রবেশকারীদের সাহায্য করতে স্থানীয়দের ঘরছাড়া করেছে কংগ্রেস। অর্থাৎ আবার সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু উঠে আসছে যেখানে বলা হয়েছে যে নীতিন নবীন তিনি বলেছেন যে অনুপ্রবেশকারীদের সাহায্য করতে স্থানীয়দেরই ঘরছাড়া করেছে কংগ্রেস। জাগিরোডে পীযূষের হয়ে প্রচারে সর্বভারতীয় সভাপতির এই বক্তব্য। কি বলেছেন বিস্তারিত শোনাবো। অসম বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠছে। সোমবার জাগিরোড সহ রাজ্যের বেশ কিছু স্থানে বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন তিনি জোর প্রচার চালিয়েছেন এবং এদিন দলের প্রার্থী তথা মন্ত্রী পীযূষ হাজারিকার সমর্থনে আয়োজিত এক জনসভার ভাষণ দিতে গিয়ে বিজেপি সভাপতি নীতিন নবীন দাবি করেছেন বর্তমান এনডিএ সরকারের অধীনে অসমে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেছেন একটা সময় অসমের মানুষ অনেক হিংসা দেখেছেন কিন্তু এখন রাজ্য প্রতিদিন উন্নয়নের সাক্ষী হচ্ছে। কংগ্রেসকে কটাক্ষ করে নবীন এমনটাই বলেছেন এবং একই সঙ্গে কিন্তু বার্তা দিয়েছেন যে আরও কিন্তু এগোবে রাজ্য যদি বিজেপি সরকার থাকে।
এই ছিল তিনটি হেডলাইন্স সংশিকা আমরা যেটা নিয়ে নিয়েছিলাম যুগ সংঘ থেকে। এবার আমাদের পরবর্তী যে পত্রিকা রয়েছে অসমের একটি একেবারে গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে কিন্তু সর্বজন বিদিত পত্রিকা নিয়মিয়া বার্তা। নিয়মিয়া বার্তায় প্রথম যে হেডলাইন্স রয়েছে, রাজ্যের 5 লাখ বিজেপি কর্মকর্তার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন এখানে প্রথম হেডলাইন্সে যাচ্ছে যে 5 লক্ষ বিজেপি কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে কিন্তু একাধিক বার্তা দিয়েছেন এবং সেই একই কথা বলেছেন যে আমার বুথই সবথেকে বেশি মজবুত। তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেসকে এবং অসমে অনুপ্রবেশকারীরা যারা রয়েছেন ভূমি দখল করে তাদেরকে কিন্তু হটাতে হবে বা তাদেরকে সরানো হবে, এমনটাই বার্তা দিয়েছেন। মিত্র জোটেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভূমি পাট্টা সহ শ্রমিকদের পরিচয়, তাদের কাগজপত্র সমস্ত বিষয় তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 নম্বর যে হেডলাইন্স রয়েছে, এবার নির্বাচনে ধূলিসাৎ হবে কংগ্রেস। এবার নির্বাচনে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে কংগ্রেসকে, এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে। ভোট গ্রহণের পূর্বে মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎবাণী, ভোটের একেবারে আগে আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগে এমন ভবিষ্যৎবাণী করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তিনি বলেছেন যে 20টিরও কম আসন পাবে কংগ্রেস, এমনটাই বার্তা কিন্তু দেওয়া হয়েছে যে 20টিরও কংগ্রেস কম আসন পাবে, যেখানে 90টির বেশি আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি। দ্বিতীয় হেডলাইন্স এটি ছিল এবং তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, যেখানে কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশের পথ উন্মুক্ত করে দিচ্ছিল, এমনটাই বার্তা দেওয়া হয়েছে। যে ক্ষেত্রে বিজেপি আসার পর কিন্তু অসম রাজ্য এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের থেকে বেশ খানিকটা মুক্ত হয়েছে, যেখানে একেবারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভরণ পোষণ করত, এমনটাই বলা হচ্ছে কংগ্রেসকে। তীব্র কটাক্ষ বিজেপির তরফ থেকে। তিনটি হেডলাইন্স তুলে নিলাম। এবার আমাদের কাছে থাকছে শিলচর গুয়াহাটি থেকে প্রকাশিত সাময়িক প্রসঙ্গ। সাময়িক প্রসঙ্গের প্রথম হেডলাইন্স যেটা রয়েছে, উজানে সাফ হয়ে যাবে কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ উজান অসমেই সাফ হয়ে যাবে কংগ্রেস, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন। বিস্তারিত পড়ে শোনাবো। নির্বাচনের 11 দিন বাকি থাকতে ফলাফল নিয়ে এবার ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার নাওবৈসায় অসম গণপরিষদের প্রার্থী বসন্ত গগৈয়ের হয়ে এক প্রচার সভায় অংশগ্রহণ করার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেছেন, এবারের নির্বাচনে 90টির বেশি আসনে জিতবে এনডিএ এবং সেখানে 15 থেকে 17টি আসনে সীমাবদ্ধ থাকবে কংগ্রেস। চেষ্টা করেও 20টির নিচেই থাকবে কংগ্রেসের আসনের সংখ্যা। এআইইউডিএফ এর পাবে 5 থেকে 6টি এবং রাইজোর দল কেবল ধিং এই গোষ্ঠীতে কিন্তু পেতে পারে, এমনটাই বার্তা রয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। বিজেপি 90টির বেশি আসন পাবে, কংগ্রেস পাবে 15 থেকে 17টি আসন, তার বেশি পেতে পারে না। উজান অসমেই সাফ হয়ে যাবে কংগ্রেস, এমনটাই দাবি রয়েছে মুখ্যমন্ত্রীর। এই ছিল প্রথম হেডলাইন্স। এবার দ্বিতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, যেখানে একেবারে উঠে আসছে আজমল হিমন্ত হলেন চাচা মামা, এমনটাই কিন্তু গৌরব গগৈ কটাক্ষ করেছেন। কি বলেছেন, দিশপুরে কংগ্রেস প্রার্থী মীরা বটঠাকুরের সমর্থনে প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন ভাগেল, তারা কি বলছেন বিস্তারিত শোনাবো। নির্বাচনের প্রচারে বিজেপি তো বটেই, এআইইউডিএফ কেও ছেড়ে কথা বলছেন না প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তিনি কি বলছেন, সোমবার মানকাচরে দলীয় প্রার্থী মহিবুর রহমানের হয়ে এক প্রচার সভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে চাচা মামা বলে আখ্যা দেন গৌরব। একই সঙ্গে অসম গণপরিষদকেও একহাত নেন তিনি। মানকাচরে প্রচার সভায় গৌরব বলেন, গুজরাটের কোনো কংগ্রেসী নেতা যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, অসম পুলিশ সেই রাজ্যে গিয়ে তাকে গ্রেপ্তার করেছিল, অথচ অসমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজমল অশালীন মন্তব্য করার পরও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এমনকি আজমলের বিরুদ্ধে আজ পর্যন্ত মামলাও রুজু করা হয়নি। এতেই প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী এবং আজমল মুদ্রার এপিঠ ওপিঠ। গৌরব আরও বলেছেন, 2024 সালে লোকসভা নির্বাচনে আজমলের সাম্প্রদায়িক রাজনীতিকে কংগ্রেস বিদায় দিয়েছিল, এবার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক রাজনীতিকে বিদায় দেবে কংগ্রেস। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী খুব কৌশলের সঙ্গে রাজনীতি করেন বলে সবারই জানা রয়েছে। খুব কৌশলের সঙ্গে রাজনীতিতে মুখ্যমন্ত্রী যে এগিয়ে যান সেটা মানতেই হবে। মুখ্যমন্ত্রী যখন কংগ্রেসে ছিলেন, অনেকে বিরোধিতা করা সত্ত্বেও তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তাকে ছেলের মতো স্নেহ করতেন, মন্ত্রী পদেও বসিয়েছিলেন তাকে, কিন্তু পরবর্তীকালে তিনি তরুণ গগৈয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন বলে জানা যাচ্ছে। একাধিক কিন্তু সেখান থেকে তিনি অভিযোগ তুলে এনেছেন গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। এই ছিল দ্বিতীয় হেডলাইন্স। এবার তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, যেখানে আবারও সেই অসমকে অনুপ্রবেশের করিডর বানিয়েছিল কংগ্রেস, এমনটাই বার্তা দিয়েছেন নীতিন নবীন। আবারও পড়ে শোনাবো, অসমকে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের করিডর বানিয়ে রেখেছিল কংগ্রেস।
নিজেদের স্বার্থে তারা অসমকে অবৈধ অনুপ্রবেশকারীর হাতে তুলে দিয়েছিল এবং আমাদের লড়াইয়ের বিরুদ্ধে সোমবার জাগিরোডে বিজেপির প্রার্থী পীযূষ হাজারিকার হয়ে প্রচার করতে এসে এমনটাই বললেন দলের কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন। এবং সেখানে বৃষ্টির জন্য তার অন্যান্য অনুষ্ঠান কিছুটা ব্যাহত হলেও অংশ নেন জাগিরোডের জনসভায়। সেখান থেকেই বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ করেন এবং তিনি বলেন, অনুপ্রবেশকারীদের মদত দিয়ে কংগ্রেস অসমের মানুষের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা বিশ্বাস করি কংগ্রেসের নীতির জন্যই বহুবার কিন্তু এই অনুপ্রবেশকারীরা তারা সায় পেয়ে গিয়েছেন। এই ছিল তিনটি হেডলাইন্স আমাদের সাময়িক প্রসঙ্গ থেকে। এবার সোমশিক্ষা আমরা একটু নজর রাখবো একবারে ন্যাশনালের দিকে কি উঠে আসছে। টাইমস অফ ইন্ডিয়া যেখান থেকে উঠে আসছে, ট্রাম্প থ্রেটেন্স টু ব্লো আপ ইরানস অয়েল আইল্যান্ড ইফ ডিল নট রিচ সুন। অর্থাৎ এই যে অয়েল ক্রাইসিস চলছে গোটা একেবারে আন্তর্জাতিক মহলে, যেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোমশিকা যে একেবারে এলপিজি ক্রাইসিস থেকে শুরু করে পেট্রোল ডিজেল সমস্ত দিক থেকে একটা সমস্যা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ট্রাম্প বারবার বলেছিল যে ইরানকে সমঝোতা করে নিতে এই তেল চুক্তিটা নিয়ে, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু ইরান সেই তেল চুক্তিতে সম্মত হয়নি। অবশেষে তাই বার্তা দেওয়া হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন তেল চুক্তিতে সম্মত হয়, না হলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। সেজ ইটস ড্রিঙ্কিং ওয়াটার ইনফ্রা উইল অলসো বি টার্গেটেড। এরপরে কিন্তু জলও টার্গেট হতে চলেছে, যে আমরা পানীয় জল খাচ্ছি সেই পানীয় জলেরও সংকট দেখা দিতে চলেছে গোটা বিশ্ব জুড়ে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন মানডে threatened to annihilate Iran as a nation, threatening its drinking water, infrastructure, energy grid and its oil well unless in capitalist in ongoing talks which Tehran denies are taking place. অর্থাৎ বারবার করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে অয়েল সংক্রান্ত চুক্তি মেটানোর পর একটু পানীয় জলের দিকে নজর রাখতে, না হলে কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক মহলে জল নিয়েও বিপদে পড়তে হতে পারে। এই ছিল ফার্স্ট হেডলাইন্স। এবার দ্বিতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, যেখানে রয়েছে কংগ্রেস ন্যাডিউর ক্যান্ডিডেট ছেত্রী ইনজিওর্ড ইন অ্যাটাক। কংগ্রেসের যে ক্যান্ডিডেট রয়েছেন ছেত্রী, তিনি কিন্তু আহত হয়েছেন, তার উপর অ্যাটাক হয়েছে। বিস্তারিত পড়ে শোনাবো। কংগ্রেস ক্যান্ডিডেট সুনীল কুমার ছেত্রী from the Nadur constituency in Sonitpur district of Assam was brutally attacked on Monday, alleged by a gang of BJP supporters. অর্থাৎ এক্ষেত্রে বিজেপির ওপর কিন্তু একেবারে পুরোপুরি অভিযোগ যাচ্ছে। কংগ্রেসের যিনি প্রতিনিধি রয়েছেন তার উপর অ্যাটাক করা হয়েছে এবং বলা হচ্ছে যে অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে এই অ্যাটাক করা হয়েছে। বিজেপি হ্যাজ ডিনাইড দ্য অ্যালিগেশন। বিজেপি কিন্তু এই অভিযোগ একেবারে অস্বীকার করেছে। বিজেপি ক্যান্ডিডেট অ্যান্ড ছেত্রীস মেইন অপোনেন্ট পদ্ম হাজারিকা said the accusations against বিজেপি মেম্বার্স ওয়্যার বেসলেস। অর্থাৎ সেক্ষেত্রে যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু বলেছেন এই যে অভিযোগ একেবারে ভিত্তিহীন। ছেত্রী along with several Congress supporters was admitted to Tezpur Medical College and Hospital. Senior Assam PCC spokesperson Rupa Kalita was also injured and is undergoing treatment. অর্থাৎ কংগ্রেসের যারা আহত হয়েছেন সকলেই কিন্তু তারা ভর্তি রয়েছেন তেজপুর মেডিকেল কলেজ হসপিটালে। সিনিয়র যিনি আসাম পিসিসি স্পোকসপারসন রূপা কলিতা তিনিও কিন্তু আহত হয়েছেন এবং তিনিও এই মুহূর্তে তত্ত্বাবধানে রয়েছেন, মেডিকেল তত্ত্বাবধানে রয়েছেন এবং তার ট্রিটমেন্ট চলছে এমনটাই জানানো হয়েছে। শেয়ারিং ভিডিও ফুটেজ, কংগ্রেস claimed Chetri was assaulted after being surrounded by a group of youths who got out of vehicles and attacked him with bamboo sticks on a roadside in broad daylight. অর্থাৎ যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, যখন কংগ্রেসের এই মিছিল চলছিল সেই সময় তার উপর যখন আঘাত আনা হয় সেই সময় একদল কিন্তু একেবারে যুব সম্প্রদায়, তাদের হাতে বাঁশের লাঠি ছিল, তারা তাদের যে সমস্ত ভেহিকেলস ছিল সেগুলো নিয়ে তারা সেখানে দাঁড়িয়েছিল এবং তারপর তাকে অ্যাটাক করে রোড সাইডে তারা দাঁড়িয়েছিল সেই সময়। কংগ্রেস কমিটেড প্রেসিডেন্ট গৌরব গগৈ strongly condemned the attack at Nomen in the constituency and demanded in immediate রেস্ট অফ দ্য দোজ রেসপন্সিবল। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু গৌরব গগৈকে তারা বলেছেন যে এই যে কংগ্রেসের ওপর অ্যাটাক হয়েছে সেই অ্যাটাকের ওপর কিন্তু তারা একেবারে সব রকমের ব্যবস্থা নেবে। এবার তৃতীয় যে হেডলাইন্স একটু শর্টে শোনাবো, সেখানে পিএম মোদি কলস ইনফিল্ট্রেশন লাইফ অ্যান্ড ডেথ ইস্যুস ফর আসাম। বারবার পিএম মোদি যেটা বলেছেন যে একসময় আসাম ছিল একেবারে বাঁচা মরার কেন্দ্রবিন্দুতে, সেখানে দাঁড়িয়ে আজকের আসাম কিন্তু দেখিয়ে দিয়েছে উন্নতি কাকে বলে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির গড় একেবারে উন্নত, এমনটাই বার্তা ছিল মোদির তরফ থেকে। এই ছিল আমাদের চারটি পত্রিকার হেডলাইন্সের দিকে নজর রাখলাম। তবে